আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এই মজার কাচি সমোসা বা পাস্তা সমোসা রেসিপি শেয়ার করব। তো চলেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম বনলেস চিকেন। আপনারা যদি হাড়ওয়ালা চিকেন নেন তাহলে হাড় ছাড়িয়ে নেবেন। তো এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজকে মিডিয়াম সাইজ করে কুচি করে, কারণ এগুলো সবগুলো আমি পেস্ট করব সেজন্য। তার সাথে 1 টিস্পুন পরিমাণ দিয়েছি সয়া সস, হাফ টেবিল স্পুন দিয়েছি মাংসের মশলা, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। মাংসের মশলা না থাকলে চাইলে আপনারা সাদা ম্যাজিক মশলা দিতে পারেন। এরপরে 1 টিস্পুন দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ দিয়েছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যেটা সেটা দিয়েছি, আপনারা নরমাল লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন। তো এরপরে সবকিছু আমি একসাথে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব হচ্ছে পানির পরিমাণ বেশি দিতে যাবেন না, খুবই অল্প পরিমাণে পানি দিয়ে এগুলোকে স্মুথ আর হচ্ছে ফাইন পেস্ট করে নিতে হবে, যাতে করে কোনো প্রকার গুটলি না থাকে, সেভাবে করে ফাইন পেস্ট করে নেবেন। এগুলো ব্লেন্ডার জারে যখন পানি সহ একসাথে দিয়ে ব্লেন্ড করবেন তখন কিন্তু এগুলো সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তো দেখতেই পেয়েছেন খুবই স্মুথভাবে আমি পেস্টটা করে নিয়েছি। আর এই পাশে আমি নিয়ে নিচ্ছি একটা পলি ব্যাগ। তো সবার যাতে সুবিধা হয় সে কারণে কিন্তু আমি পলি ব্যাগ দিয়ে দেখাচ্ছি। যাদের বাসায় কোন পেপার আছে তারা চাইলে কোন পেপার নিতে পারেন, মানে ওই যে আমরা কেক ডেকোরেশনের জন্য যে কোনের প্লাস্টিক গুলো থাকে না, সেগুলোও নেওয়া যায়। তো আমার বাসায় আছে, বাট আমি সবার সুবিধার জন্য পলি ব্যাগ দিয়ে দেখাচ্ছি আর কি। তো দেখতে পেয়েছেন সবগুলো আমি কিভাবে ঢেলে নিয়েছি। এরপরে আমি মুখটা ছোট্ট করে কেটে নিব। তো এ পাশে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কিছু স্প্রিং রোলের শিট। এই শিট দিয়ে তৈরি করলে খুবই মজা হয়, আপনারা চাইলে বাসায়ও শিট তৈরি করে এগুলো তৈরি করে নিতে পারেন। তো প্রথমেই আমি স্প্রিং রোলের একটা শিট নিলাম, আমি দোকানের গুলো নিয়েছি, আমার যেহেতু হাতের কাছে ছিল, তো আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। তো এরপরে উপরের দিকে আমি একটু ময়দা আর হচ্ছে পানি দিয়ে গুলিয়ে এরপরে ব্রাশ করে নিয়েছি। তারপরে দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি ভেতরের পুরটা। তো আপনারা চাইলে ভেতরে যে চিকেনের পুরটা করেছি সেটা আরো একটু ঠিক করে নিতে পারেন, মানে পানির পরিমাণ কম দিয়ে। তো আমারটা এতেই ঠিক আছে, আর এর চাইতে বেশি লিকুইডই করতে যাবেন না, তখন কিন্তু পুরগুলো একদম বের হয়ে চলে আসবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি পুরগুলো একটা লম্বা করে দিয়ে এরপরে কিন্তু আমি রোল করে নিচ্ছি। আর সব শেষের দিকে আর একটু আমি যে ময়দার লিকুইড ব্যাটারটা তৈরি করেছি সেটা লাগিয়ে এরপরে সুন্দর করে র্যাপ করে নিব। তো এভাবে করে আমি আরো একটা তৈরি করে নিব। আর এখানে একটা পুর দিয়ে কিভাবে 4 রকমের আপনি নাস্তা তৈরি করতে পারবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব। এক একটা টেস্ট কিন্তু এক এক রকমের হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি, তাহলে বুঝে নিতে পারবেন। তো একটু চেপে চেপে করবেন যাতে করে সুন্দরভাবে রোলটা হয়। তো আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিয়েছি। আর এখন চলে যাব ভাজতে। ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বা কতটুকু গরম করতে হবে। এই যে দেখেন আমি স্প্রিং রোলের শিটের একটু করে দিয়েছি, যখন দেখবেন এটা ভেতর থেকে মানে তেলে প্রথমে ডুবে থাকবে, এরপর যখন দেখবেন উপরে ভেসে আসছে সে টাইমে আপনারা এই কাঁচি সমোসাগুলা বা পাস্তা সমোসাগুলা দিয়ে দিবেন, এতে করে পারফেক্ট টেম্পারেচারের মধ্যে এগুলো কুক হবে। তো আরো একটা টেকনিক বলে দিই, সেটা হচ্ছে যখন দেখবেন তেলের মধ্যে নিচের থেকে বাবলস উঠছে সে টাইমেও আপনারা দিয়ে দিতে পারবেন। তো এই যে দেখেন আমি কিভাবে সুন্দর করে কেটে কেটে দিয়ে দিচ্ছি। একটা কাঁচি নিয়েছি, এরপর এভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এই জিনিসটা কাঁচি দিয়ে যেহেতু কেটে কেটে দেওয়া হয় সে কারণে কাঁচি সমোসা বলা হয়, আবার দেখতে পাস্তার মতো সে কারণে কিন্তু পাস্তা সমোসাও বলা যায়। তো এই জিনিসটা কিন্তু আরব দেশে খুবই মানে জনপ্রিয়। তো যাই হোক আমি দিয়ে সুন্দর করে নর্মাল টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে এইভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে কুক করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যখন দেখবেন কালারটা এমনটা হয়ে যাবে, অতিরিক্ত ডার্ক করতে যাবেন না, তখন কিন্তু তেতো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন একটা পুরো কিন্তু এখানের ভেতর থেকে বের হয়ে আসেনি, খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি এগুলোকে। তো এখন দেখিয়ে দিচ্ছি আরেক রকমের। আমার কাছে যেহেতু শীট কম ছিল সেজন্য কিন্তু আমি বাকিগুলোকে এভাবে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আপনারা চাইলে আবার কিন্তু এভাবে রোলের মতো করেও তৈরি করে নিতে পারেন, মানে যেভাবে রোলটা দিয়েছিলেন সেভাবে ভেজে নিতে পারেন, এতে করে কিন্তু টেস্টের একটু পরিবর্তন হবে, কারণ ভেতরে যেহেতু এগুলো কুক হবে, বাট এগুলো কিন্তু
ক্রিস্পিনেস বা একটা যে রেড কালারের কালারটা আসে সেটা কিন্তু আসবে না। এরপরে আমি বাদবাকি আরো যা ছিল সেখান থেকে প্রথমে যে পুরটা ছিল সেভাবে দিয়েই ভেজেছি, আর বাকিগুলো সেগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে চালের গুঁড়ো অ্যাড করে এই যে গোল গোল বলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো তৈরি করে নিয়েছি। তা আমি যদি রিভিউ দিতে যাই যে কোনটা বেশি বেস্ট 4 রকমের থেকে, আমি বলবো যেটা কাচির মতো কেটে বা পাস্তার মতো শেপ দিয়ে করেছি সেটাই অনেক বেস্ট হয়েছে, অনেক মজা। বাকিগুলোও মজা, বাট যেটা বেস্ট সেটাই বলছি, এটা কাচির মতো বা পাস্তা শেপে যেটা তৈরি করেছি সেটা, কারণ সেটা ছোট ছোট যেহেতু বাইট আকারে খাওয়া হয়, খুবই ক্রিস্পি হয়, আর সাইডের গুলো একটু ক্রিস্পি থাকে আর ভেতরের গুলো খুবই নরম আর সফট থাকে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই পাশে চলে আসি আমার একটা প্রবলেম নিয়ে। ইদানিং কিন্তু আমার প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, মানে প্রেশার নিয়ে আর কি। আমার প্রেশার শুধু ডাউন হয়ে যাচ্ছে, কারণ অতিরিক্ত গরমে আমার এই অবস্থা বা এই সমস্যাটা হচ্ছে। তো অনেক কিছু খেয়েছি, গরুর মাংস দিয়ে ভাত খেলেও কেমন জানি দেখি যে মানে কিছুক্ষণ ঠিক থাকে, এরপরে আবারও সেম অবস্থা হচ্ছে, কারণ এখানে যেহেতু অতিরিক্ত গরম পড়ছে সে কারণে কিন্তু আমার এই প্রবলেমটা হয়ে থাকে আর কি। যখনই গরমের সিজন আসে তখন এমনটা হয়। তা আমি যেটা করি সেটা হচ্ছে স্যালাইনটা খেয়েছি, অন্যান্য সময় কিন্তু খাওয়া হয়নি, এবারে স্যালাইন ছিল বাসায়, তো স্যালাইন খেয়েছি। এরপরে কিন্তু ডিমকে ফ্রাই করে তারপরে খাওয়ার পরপর দেখবেন আপনাদের একটু ভালো লাগবে, আর প্রেশারের মানে ইয়াটা একটু কন্ট্রোলে আসবে আর কি। তো খাবারের কথা যদি বলতে যাই তাহলে আমার কিন্তু সকালবেলা একদমই ব্রেকফাস্ট করা হয় না, সন্ধ্যাবেলায়ও সেভাবে বিকালের নাস্তাটা খাই না। মাঝে মাঝে খাওয়া হয় বিকালের নাস্তা, সব সময় না, মানে খেতে ইচ্ছে করে না আর কি, কারণ যেহেতু বাসায় থাকি বেশি খেলে মোটা হয়ে যাব, তো একটু ডায়েট করি আর কি, কন্ট্রোল করার চেষ্টা করি। তো যাই হোক, খাবার দেখি যে খেলেও দেখা যায় কি মানে প্রেশারটা ওঠে না। তো সে কারণে আপনাদেরকেও বললাম, আমার যেহেতু এক্সপেরিয়েন্সটা হয়েছে স্যালাইন খাওয়ার পরে, এরপর হচ্ছে ডিম খাওয়ার পরে অনেকক্ষণ ভালো লাগে, বা সেই দিনই আপনার ভালো লাগবে। যদি সেটা মানে নর্মাল প্রেশার যদি ডাউন হয়ে যায়, অন্য কোনো কারণ হলে কিন্তু বলতে পারবো না, বাট যদি নর্মালি ডাউন হয়ে যায় প্রেশার, তাহলে এভাবে করলে আপনার প্রেশারটা ঠিক হয়ে যাবে। তো ইদানিং সেভাবে আসলে চুলাটাও ক্লিন করা হচ্ছে না, নর্মালি এমনি একটু করে লিকুইড লাগিয়ে আমি মুছে ফেলি আর কি উপরের দিকে। তো ভেতরের দিকে সেভাবে তো ক্লিন করা যেহেতু যাচ্ছিল না, একটু কেমন জানি লালচে লালচে হয়ে গেছে, তো সে কারণে ভাবছিলাম একটু ক্লিন করে নিই। তো নিত্য নতুন অনেক কিন্তু ভিউয়ার্স আছে, আমার পুরনো ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু জানে যে আমি চুলা সবসময় কিভাবে ক্লিন করে থাকি, বেকিং সোডা, ভিনেগার, এরপর হচ্ছে লিকুইড দিয়ে। তো যারা নতুন তাদের জন্য শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন বেকিং সোডা, লিকুইড আর হচ্ছে ভিনেগার দিয়ে আমি মেজে ঘষে নিচ্ছি। আর আজকে আরো নতুন একটা টিপ শেয়ার করছি, সেটা হচ্ছে সবসময় চুলা ক্লিন করার সময় ছোট্ট এক টুকরো তারের মাজনি নিবেন, যেটা দিয়ে কিনা শুধুমাত্র চুলার এই যে মানে হোয়াইট অংশটা রয়েছে বা টিনের অংশ সেটা ক্লিন করবেন মেজে ঘষে। এরপর হচ্ছে ভেতরের দিকে মানে চুলার ভেতরে যে অংশের মধ্যে লালচে লালচে হয়ে যায় সেখানে, আর হচ্ছে সাইডে সাইডে এভাবে অকেজো ব্রাশ দিয়ে যে লিকুইডের মিশ্রণটা তৈরি করেছি সেটা লাগিয়ে এভাবে মেজে ঘষে ক্লিন করে নেবেন। এতে করে দেখবেন আপনার এই যে চুলার যে সাইডের অংশগুলো আছে সেখানে কিন্তু তেল জমে একটা মোটা লেয়ারের সৃষ্টি হয়ে যায়, সেটা হবে না। আর যে বাহিরের অংশটা আছে সেটা কিন্তু আমি অনেক সময় কাপড় দিয়ে ক্লিন করি, আর সেটা হচ্ছে গেঞ্জির কাপড়, তা না হলে সুতির কাপড়, আর তা না হলে এই যে দেখতেই পাচ্ছেন ভেজা টিস্যু আছে যেগুলো, তো উইসপার আর কি। তো ভেজা টিস্যু থেকে একটা নিয়ে এরপর হচ্ছে যে লিকুইড গুলো থাকে সেগুলোর মধ্যে দিয়ে আমি ভালো করে মেজে ঘষে ক্লিন করে নিই। এতে করে কিন্তু আপনার চুলাটা অনেক দিন নতুনের মতো চকচকা থাকবে, আর চুলার মধ্যে কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না। তো ভেতরের অংশেও কিন্তু আমি যে ছোট্ট তারের মাজনিটা নিয়েছি সেটা দিয়ে মানে চুলাটাকে উল্টিয়ে সুন্দর করে মেজে ঘষে ক্লিন করে নিই। এতে করে কিন্তু কোনো প্রকার মানে লালচে কালার হয়ে যায় না, আর দ্বিতীয়ত হচ্ছে জংও ধরার চান্স থাকে না। চুলাটা যদি বেশি দিন না, এক সপ্তাহ পরপর বা 10-15 দিন পরে যদি আপনারা এভাবে মেজে ঘষে ক্লিন করেন তাহলে কিন্তু আপনার চুলা একদম নতুনের মতো চকচকে হয়ে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি সবসময় একটু পরিষ্কার করেন, মানে এমনি নর্মাল লিকুইড লাগিয়ে কাপড় দিয়ে মুছে নেন প্রত্যেকদিন, তাহলে কিন্তু 10-15 দিন পরে একবার এভাবে মানে ডিপ ক্লিন করলে চুলাটাকে, এতে করে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো আমারটা যেহেতু কাচের চুলা সেজন্য কিন্তু এভাবে ক্লিন করতে হয়। যাদেরটা কিনা টিনের আরফেলের কতগুলো আছে, আমার যেটা আগে ছিল, তো সেরকম যদি হয় তাহলে তারা চাইলে তারের মাজনি দিয়ে বাহিরের অংশটাকেও হালকা হালকা করে মেজে নিতে পারেন। বাট এই ক্ষেত্রে আমি বলবো জোরে দিয়ে মাজবেন না, তখন চুলার মধ্যে সেখানেও স্ক্র্যাচ পড়ে যাবে। সবসময় যদি কাপড় দিয়ে রান্নার পরে মুছে ফেলেন, এতে করে কিন্তু 10-15 দিন পর পর একবার হালকা তারের মাজনি দিয়ে উপরের দিকে
মানে মেজে ঘষে নিতে পারেন। আর যেখানে রান্না বান্না হয় তো সেখানে একটু জোরে জোরে মাজা ঘষা করলে কিন্তু আপনার চুলাটা একদম নতুনের মতো থাকবে। তো এই তো এখানে চলে আসলাম দেশি মুরগি রান্না করতে। আর এই দেশি মুরগি রান্না করার সময় আমার আব্বুর কথা অনেক মনে পড়ছিল, কারণ এভাবে দেশি মুরগি আমার আব্বু রান্না করত। তো আমি তো বলবো সন্তানরা শুধু মায়ের থেকে না, বাবার থেকেও অনেক কিছু শিখতে পারে। যেমন আমার আব্বু থেকে আমি রান্না শিখেছি, আরও অনেক কিছু শিখিনি সেটা বলবো না, বাট যেহেতু রান্না শেয়ার করছি সেজন্য রান্নার কথাটাই বলছি। আমার আব্বু যেহেতু একজন প্রবাসী ছিলেন, তো আমার আব্বু অনেক ভালো ভালো রান্না করতে পারতো। তো যখন দেশে আসতো তখন কিন্তু চেষ্টা করতো আমার আব্বু আমাদেরকে রান্নাবান্না কিছু শেখানোর জন্য। আম্মু থেকে তো শিখেছি অনেক, বাবা থেকেও কিন্তু শিখেছি। এইভাবে দেশি মুরগিটা আমার আব্বু রান্না করতো, পেঁয়াজকে গ্রেটারে গ্রেট করে, এরপরে আদা রসুন গুলোকেও একদম গ্রেটারে গ্রেট করে দিয়ে তারপর ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে রান্না করতো। এতে করে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর আমার আব্বু রান্নার মধ্যে এই জিনিসটা দিত, সেটা হচ্ছে জিরাকে তেলে সবসময় মানে পাউডার করে দিত। এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ভাজা জিরার সুগন্ধ বের হয়। আর সত্যি বলতে এখনকার বাচ্চারা মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ, যেহেতু মোবাইল দেখে অনেক কিছু শিখে তারা। তো আমার ছেলে নাকি আনবক্সিং করবে তার এই হাঁসটা, সে কারণে আমাকে বলছিল একটু ভিডিও করো, তা আমিও করলাম। ও কিভাবে আনবক্সিং করেছে আপনারা তো দেখতেই পেয়েছেন। এখনকার বাচ্চারা মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে। চিকেন রান্নাও হয়ে গেছে, ডান। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।